সালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সৃজনশীল প্রশ্ন হাতে পেয়ে যে 7টি সৃজনশীল তুমি অ্যান্সার করবে। আমি আজকে তোমাকে এমন 7টি অধ্যায়ের নাম বলবো যেখান থেকে তুমি অবশ্যই 7টা সৃজনশীল কমন পাবে। নাম্বার 1 হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় সৌরজগৎ। এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল তুমি কমন পাবে। 2 নম্বর হচ্ছে দ্বাদশ অধ্যায়। সেখানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক এবং সরকারের আয় এবং ব্যয়ের খাতগুলো। এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল তুমি কমন পাবে। 3 নম্বর হচ্ছে দশম অধ্যায়, সরকারের অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক বা হচ্ছে সমাজতান্ত্রিক এবং মিশ্র অর্থব্যবস্থা। এই 3টা অর্থব্যবস্থা থেকে একটা অবশ্যই পরীক্ষা থাকবে। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তন এবং সামাজিকীকরণ, 13 এবং চতুর্দশ অধ্যায়। এখান থেকে 13 এবং 14 থেকে একটা সৃজনশীল তুমি অবশ্যই কমন পাবে। তারপর হচ্ছে 5 নম্বর সৃজনশীল তুমি অ্যান্সার করবে হচ্ছে ভূপ্রকৃতি। বাংলাদেশের যে ভূপ্রকৃতি আছে, টারশিয়ার যুগের পাহাড়গুলো বা প্লাস্টোসিন যুগের পাহাড়গুলো বা হচ্ছে ক্লান্তীয় চিরহরিৎ পত্র পতনশীল যে বনগুলো রয়েছে, এখান থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবে। এরপরে 6 নম্বর সৃজনশীল তুমি অ্যান্সার করবে হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা হচ্ছে জেলা, ইউনিয়ন, পৌরসভা, এইসব সংগঠনগুলোর কাজ নিয়ে একটা পরীক্ষা থাকে, সেখান থেকে একটা অ্যান্সার করবে। অ্যান্ড ফাইনাল যে 7 নাম্বার যে প্রশ্ন, সেটা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে। তুমি যদি প্রথম অধ্যায় ভালো করে পড়ো, সেখান থেকেও একটা সৃজনশীল কমন পাবে, এবং যদি দ্বিতীয় অধ্যায়টা যে ভালো করে পড়ো, তাহলে সেখান থেকেও তুমি একটা সৃজনশীল কমন পাবে। তোমার ইচ্ছা, যে কোনো একটা অধ্যায় ভালো করে পড়লেও তুমি মোটামুটি একটা সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তো তার মানে অর্থ হচ্ছে যে তুমি তৃতীয় অধ্যায়, দ্বাদশ, দশম, 13, 14, চতুর্থ এবং হচ্ছে সপ্তম অধ্যায় এবং হচ্ছে 1, 2, এই 7টা অধ্যায় যদি তুমি ভালো করে শিখো, আমি বিশ্বাস করি তুমি এখান থেকে অবশ্যই 7টা সৃজনশীল কমন পাবে। এখন আমি তোমাদেরকে ডিটেলস বলছি যে কোন অধ্যায় থেকে কোন বিষয়গুলো তুমি পড়বে। প্রথম অধ্যায় থেকে তুমি 4টা বিষয় পড়বে। একটা হচ্ছে ভাষা আন্দোলন ইতিহাস, যুক্তফ্রন্ট নির্বাচন এবং হচ্ছে 21 দফা দাবি। আর পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্যগুলো রয়েছে, পাকিস্তান সরকার যে আমাদের প্রতি যেসব বিষয় অর্থনৈতিক, সামাজিক, রাজনীতিক, প্রশাসন দিক থেকে যে বৈষম্য করেছেন, সেই বৈষম্যের ইতিহাস। এবং ফাইনালি হচ্ছে 6 দফা দাবি, যেটা মুক্তির সনদ হিসেবে বলা হয়। এই 4টা বিষয় তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে যে 3টি বিষয় পড়বা, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের যে কার্যক্রম, সেই বিষয় সম্পর্কে পড়বে। মুক্তিযুদ্ধে নারী এবং গণমাধ্যমের ভূমিকা এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন প্রক্রিয়া, যেখানে বঙ্গবন্ধুর যে অবদান ছিল, বঙ্গবন্ধু যুদ্ধের পরে একটা দেশকে গঠন করার জন্য কী কী প্রক্রিয়াগুলো হাতে নিয়েছেন, সেই বিষয় সম্পর্কে একটা সৃজনশীল থাকবে। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে এই 3টা টপিক ভালো করে পড়ব। তৃতীয় অধ্যায় থেকে যে 3টা বিষয় পড়ব, সেটা হচ্ছে স্থানীয় সময় এবং দ্রাঘিমার মান নির্ণয় করার যে অঙ্ক দুটি রয়েছে, সেই বিষয় পড়তে হবে। দিবারাত্রি হ্রাস বৃদ্ধির কারণ এবং ঋতু পরিবর্তনের কারণ, এই বিষয়টা পড়তে হবে। জোয়ার ভাটার কারণ এবং শ্রেণীবিভাগ এবং ফলাফল, এই 3টা বিষয় যদি তুমি পড়ো, তৃতীয় অধ্যায় থেকে তুমি অবশ্যই একটা সৃজনশীল কমন পাবে। চতুর্থ অধ্যায় থেকে তোমাকে এই 2টা বিষয় ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে ভূপ্রকৃতির অঞ্চলের যে শ্রেণীবিভাগ, যেটাকে আমরা টারশিয়ার যুগের পাহাড় বা প্লাস্টোসিন যুগের পাহাড়গুলো, সেই সম্পর্কে জানতে হবে। এবং ভূমিকম্পের ধারণা, কারণ এবং ফলাফল খুবই ইম্পর্টেন্ট। এই 2টো অবশ্যই সৃজনশীল একটা থাকে। বিশেষ করে যে ভূমিকম্পের কারণ এবং ফলাফল, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। পঞ্চম অধ্যায় থেকে তোমরা যে বিষয়টা পড়বে, সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদীর যে গতিপথ এবং বাংলাদেশের যে বনভূমির শ্রেণীবিভাগ, যে 3 ধরনের বনভূমি রয়েছে, সেই বনভূমি সম্পর্কে তোমাকে জানতে হবে। ষষ্ঠ অধ্যায় থেকে যে বিষয়টা জানবে, সেটা হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী, নাগরিকদের দায়িত্ব কর্তব্য, তথ্য অধিকার আইন এবং সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। এই ষষ্ঠ অধ্যায় থেকে এই 3টা বিষয় খুবই ইম্পর্টেন্ট। সপ্তম অধ্যায় থেকে পড়বে হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাজগুলো, জাতীয় সংসদের বা আইন বিভাগের কাজ, বিচার বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী, জেলা প্রশাসক, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা, এদের কাজগুলো কি একটা পরীক্ষায় থাকে।
এরপর হচ্ছে অষ্টম অধ্যায় থেকে দুইটা বিষয় পড়বা, একটা হচ্ছে নির্বাচনের আচরণবিধি এবং গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা সেই বিষয় সম্পর্কে পড়বে। এরপর হচ্ছে নবম অধ্যায় থেকে দুইটা বিষয় পড়বে, সেটা হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের যে ভূমিকা ও তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেই বিষয় পড়বে, এবং হচ্ছে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে জাতিসংঘের যে ভূমিকা রয়েছে সেই বিষয় সম্পর্কে পড়বে। নবম অধ্যায় থেকে যদি সৃজনশীল আসে তাহলে এই দুইটা বিষয় পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। দশম অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং হচ্ছে মিশ্র অর্থাবস্থা, এগুলোর বৈশিষ্ট্য পরীক্ষায় আসে। তারপর হচ্ছে একাদশ অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আসে না, যদি আসেও তোমরা খেয়াল করবে সেটা হচ্ছে জিডিপি, জিএনপি এবং পিসিআই এগুলো কি। এরপর কৃষি এবং শিল্পক্ষেত্রে সরকারের যে গৃহীত পদক্ষেপগুলো সে বিষয় সম্পর্কে এবং উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য সেই বিষয় সম্পর্কে পরীক্ষায় থাকে। এই তিনটা বিষয় ভালো করে শিখবে। এরপর হচ্ছে দ্বাদশ অধ্যায় থেকে সবচেয়ে দুইটা বিষয় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সরকারের আয়ের উৎস এবং ব্যয়ের খাতসমূহ, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, এই দুটো বিষয় খুবই ইম্পর্টেন্ট। তবে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের যে ভূমিকা সেটাও মাঝে মাঝে পরীক্ষায় থাকে। 13 এবং 14 থেকে যে বিষয়টা পড়বা সেটা হচ্ছে সামাজিকরণ করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের যে ভূমিকা এবং সমাজ পরিবর্তনে বিভিন্ন উপাদান, সে বিষয়গুলো অবশ্যই তোমাকে জানতে হবে। এবং এই 13 এবং 14 থেকে অবশ্যই তুমি একটা সৃজনশীল কমন পাবে। তারপর হচ্ছে 15তম অধ্যায় থেকে তোমাকে তিনটা বিষয় জানতে হবে, একটা হচ্ছে নারীর প্রতি সহিংসতা এবং এটার করণীয় কী হচ্ছে সে বিষয়গুলো, এবং শিশুশ্রম এবং হচ্ছে কিশোর অপরাধ এইসব নিরসনে কী উদ্যোগ গ্রহণ করেছে সরকার সেই বিষয় সম্পর্কে, সড়ক দুর্ঘটনার এর কারণ এবং হচ্ছে প্রভাব, এই তিনটা বিষয় ভালো করে শিখবে 15তম অধ্যায় থেকে, তাহলে তুমি অবশ্যই একটা সৃজনশীল এখান থেকে কমন পাবে। তো আশা করি আমি প্রথমেই খুব শর্ট করে তোমাদেরকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর কথা বলেছি এবং পরবর্তীতে পুরো অধ্যায় থেকে কোন বিষয়টা পড়বে সেটা ডিটেলস বলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং আমার বিশ্বাস কেউ যদি খুব ভালো করে আমার সাজেশনটা ফলো করে সে অবশ্যই 7টা সৃজনশীল কমন পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।